আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী শিক্ষক, বিজয়পুর উচ্চ বিদ্যালয়, শাহরাস্তি, চাঁদপুর। বিজয়পুর অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত। যাই হোক, আমাদের আজকের পঠিত বিষয় হলো আমাদের যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো ওদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বইয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমাদের ইতিপূর্বে যে ধারাবাহিক ক্লাসগুলো ছিল, কেমন, এটা আমাদের এই অধ্যায়ের উপর চতুর্থ ক্লাস। আমরা এর আগে এই অধ্যায়ের উপরে আরো 3টে ক্লাস নিয়েছিলাম, কেমন। তো আশা করি তোমাদের ওই ক্লাসগুলো তোমাদের যথেষ্ট কি উপকারে আসছে। আমরা প্রিভিয়াস পূর্ণাঙ্গ ক্লাসে যাওয়ার আগে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনায় আমরা বলতে চাচ্ছি যে তোমরা অবশ্যই যে সামাজিক দূরত্ব বজায় রেখে থাকবা, কেমন। আর সকলেই কি করবা, যখন বাইরে আসবা তোমরা মাস্ক পরবা। সকাল বিকাল তোমরা ঘন ঘন কি করবা, সাবান পানি দিয়ে হাত ধুবা, কেমন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমরা। এছাড়া আমরা বলবো, যারা তোমরা আমাদের যে ধর্মীয় অনুশাসন আছে, তোমরা নিয়মিত এই ধর্ম চর্চা করবা। যে যার যার ধর্ম তার কেমন। তোমার ধর্ম তুমি পালন করবা, আমার ধর্ম আমি করবো, এটাই স্বাভাবিক, কেমন। ধর্মীয় অনুশাসন মানে চললে আমাদের ভিতরে যে অপরাধ প্রবণতা কম থাকবে, কেমন। যাই হোক, আরেকটা ব্যাপার হলো আমরা আমরা তোমাদের সকলের কি সকলের শুভকামনায় আমরা এই আজকের ক্লাস আবার শুরু করতে যাই, কেমন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে আমরা এই ফিনান্স এন্ড ব্যাংকিং অধ্যায়ের তোমাদের এই পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা, মূলধন আয়ের পক্ষলন বা কি এটা ক্যাপিটাল বাজেটিং বলা যায়, কেমন, মূলধনের বাজেটিং। যাই হোক, আমরা ইতিপূর্বে যে এখানে তোমরা যে অবগত আছে, এই অধ্যায় নিয়ে আমরা মূলত দুইটা সূত্র নিয়ে আমরা এই অধ্যায়ে কাজ করি। প্রথমটা হলো কি, যে গড় মুনাফা হার নির্ণয়। আমরা এটা নিয়ে ইতিপূর্বে দুইটা ক্লাস নিচ্ছি। আমরা আজকে করবো ফেবেক সময় নির্ণয়, কেমন। তো ফেবেক সময়টা কি নির্ণয়, কি ফেবেক সময়টা আমরা কেন করবো, কেমন, এটা নিয়ে আমরা প্রথমে বলতে চাই। ফেবেক সময়টা কি? ফেবেক সময়টা হলো, ধরো একটা প্রকল্প বা আমি একটা ব্যবসা আছে আমার, কেমন। ওই ব্যবসায় আমি কয় টাকা দিয়ে আমি একটা দোকান দিব, আমি একটা ব্যবসা দিব। ওই ব্যবসায় দেখা গেছে যে আমার প্রথমে আমার 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। কত টাকা? 1 লক্ষ টাকা আমার প্রাথমিক বিনিয়োগ, বা 1 লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসাটা শুরু করতে 1 লক্ষ টাকা দিয়ে। এখন ফেবেক সময় কনসেপ্ট হলো যে আমি যে 1 লক্ষ টাকা বিনিয়োগ করব, আমার ওই টাকাটা কত দিনে ফেরত আসবে। লাভ লস যাই হোক, লস হতে পারে, সেটা হলো পরে, কিন্তু লাভ না হোক, অন্তত আমি যে 1 লাখ টাকা বিনিয়োগ করব, আমার ওই প্রাথমিক বিনিয়োগটা কত দিনে তোমার কি ফেরত আসবে। এটা হলো ফেবেক সময়, কেমন। এই যে আমাদের কি ফেবেক সময় মানে হলো, আমি যে প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করলাম, আমার লাভ হবে না লস হবে সেটা হলো পরে। এখানে মূল কথা হলো যে আমার যে বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ, এই টাকাটা আমার কি কি পরিমাণ, কত দিন, কত বছরে বা কত দিনে এই টাকাটা আমার ফেরত আসবে, কেমন। এটা হলো ফেবেক সময়ের মূল কনসেপ্ট। তাইলে হলো ফেবেক সময়টা আমরা কি করবো, যে আমার যে বিনিয়োগ, প্রাথমিক বিনিয়োগ, এই টাকাটা আমার কত দিনে ফেরত আসবো, এই সময়টা বাইর করাই হলো আমার মূল উদ্দেশ্য, ফেবেক সময় বাইর করার উদ্দেশ্য। যে ব্যবসা করে মানুষ, যে আমি এই ব্যবসা করলাম, 1 লক্ষ টাকা বিনিয়োগ ব্যবসা শুরু করলাম, এরকম না। আমি 1 লাখ টাকা ব্যবসার জন্য আমি এক জায়গায় ইনভেস্ট করলাম, এরকম না আমি তাকে টাকাটা দিয়ে দিচ্ছি, না, এটা আমি দেই নাই, আমি তাকে দান করি নাই, এটা কোনো ইয়ে না, কোনো আমি ট্যাক্স দিই নাই, বা তাকে আমি দান করি নাই, এই টাকাটা আমি ব্যবসায় বিনিয়োগ করছি। তো বিনিয়োগ মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হল প্রফিট। তো প্রফিট এখানে তোমার এই ফেবেক সময়ের কনসেপ্টটা, প্রফিটটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হলো যে আমি যে 1 লাখ টাকা বিনিয়োগ করলাম, আমার টাকাটা কত দিনে ফেরত আসলো, কেমন। তো দেখো, এখানে দেখা গেছে যে আমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি, টাকাটা তো আমার একবারে আসবে না, এটা আস্তে 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 আসবে। ধরো, বুঝা গেছে। ধরো আমি 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি, আমার 1 লাখ টাকা বিনিয়োগ করার ফলে কি হয়েছে, যে আমার প্রতি বছর আমার এক ব্যবসা থেকে, এখানে দেখো ফেবেক সময় যে আমরা করবো, তার আগে আমরা দেখি আমরা দুইভাবে ফেবেক সময় করবো। যে আমরা যে বিনিয়োগ যখন করবো, বিনিয়োগ করে আমাদের টাকাগুলা প্রত্যেক বছর যে একসাথে তো আমার 1 লাখ টাকা চলে আসবে না, এটা আস্তে আস্তে ধাপে ধাপে আসবে। দেখা গেছে প্রথম বছর 20,000 আসবে, পরের বছর 20,000, প্রথম বছরের শেষে 20,000, পরের বছর শেষে 20,000, তৃতীয় বছর শেষে 20,000, চতুর্থ বছর শেষে 20,000, এভাবে 5 বছর কি আসবে, এটা ভেঙে ভেঙে আমার টাকাগুলো আসবে, কেমন। তাহলে ফেবেক সময়ের কনসেপ্টটা হলো কি, ধরো এখানে ফেবেক সময়ের কনসেপ্ট হলো দুইটা, কেমন। দুইটা ইয়েতে আমাদের দুইটা মানে নিয়ম আমরা ধরে নিব, কেমন। একটা হলো বার্ষিক নগদ প্রবাহের পরিমাণ যদি সমান হয়। দেখা গেছে আমি 1 লাখ টাকা বিনিয়োগ করলাম, যেমন ব্যাংকে আমি 1 লাখ টাকা রেখে দিলাম। তো ব্যাংক কি করে, আমাকে প্রত্যেক বছর একটা পরিমাণ টাকা দেয়। আমি 1 লাখ টাকা যে ব্যাংকে রাখলাম, এর বিনিময়ে ব্যাংক আমাকে বছর শেষে একটা যদি বার্ষিক 20% সুদ দেয়, কথার কথা, তাহলে মাসে আমাকে কত দিবে, বছরের শেষে সে আমাকে 20,000 টাকা দিবে। ব্যাংক আমাকে কত দিবে? 20,000 টাকা দিবে। তাহলে ফেবেক সময়টা কত দেখো,
তাহলে আমাদের ফেবেক সময়টা আমরা এইভাবে বাইর করে দিছি। কেমন? ফেবেক সময় সমান সমান বিনিয়োগ হলো আমরা যেটা প্রাথমিক যে বিনিয়োগ ছিল এটা, তারপরে হলো বার্ষিক নগদ প্রবাহের পরিমাণ। আমাদের এখানে দেখো বিনিয়োগ হলো 1,00,000 টাকা। কত টাকা? 1,00,000 টাকা আমরা বিনিয়োগ করছি কোনো একটা ব্যবসায়। আমরা বছরে বা ব্যাংকে 1,00,000 টাকা আমরা রেখেছি। আর বার্ষিক নগদ প্রবাহের পরিমাণ, নগদ প্রবাহের মানে কি? নগদ এটা মূলত নগদ প্রবাহ বলতে এটা নগদ আন্তঃপ্রবাহ বলা যায়। কেমন? যে নগদ প্রবাহ মানে হলো যে আমার বার্ষিক যে বছর শেষে আমার নগদ কত টাকা আসবে। কেমন? তো বার্ষিক নগদ প্রবাহ হলো আমার কত? 20,000। আর প্রাথমিক বিনিয়োগ হলো 1,00,000। তো প্রাথমিক বিনিয়োগকে আমি যখন বার্ষিক নগদ প্রবাহ দেওয়া ভাগ দিচ্ছি, কেমন? তাহলে আমাদের 5 বছর। কত বছর? 5 বছর। এটাই হলো পেব্যাক সময়। মানে আমি যদি 1,00,000 টাকা বিনিয়োগ করি, বছর যদি 20,000 টাকা ব্যাংক আমাকে ইন্টারেস্ট দেয়, তাহলে এই 1,00,000 টাকা 5 বছরে উঠে আসবে। এই এক মাস বছরে 20,000 টাকা করে 5 বছর পরে আমার এই বিনিয়োগটা উঠে আসবে। তাহলে বোঝা গেছে? তাহলে 5 বছরে আমার এটা হলো পেব্যাক সময়। এটা হলো আমাদের মূল কনসেপ্ট। তো যাই হোক, এখন আমাদের যেটা মূলত করতে হবে যে আসলে ব্যবসাতে শুধুমাত্র ব্যাংকিং ব্যবসায় বা এই সুদ রিলেটেড যে ব্যবসাগুলা, এগুলাতে তোমার সাধারণত একটা নির্ধারিত হার দিয়ে থাকে। কিন্তু আমাদের যে প্রচলিত ব্যবসা, যেখানে আমরা দেখা গেছে কিছু বিনিয়োগ করবো, বিনিয়োগ করলে লাভও হতে পারে, লস হইতে পারে। কিন্তু এখানে ব্যাংকের ক্ষেত্রে কোনো লসের রিস্ক কে নিবে? ব্যাংক নিবে। আমাদের এখানে রিস্ক নেই, গ্রাহকের রিস্ক নেই। রিস্ক হলো বা ঝুঁকি হলো ব্যাংকের। তো এখানে আমাদের যে মূলত নগদ প্রবাহ দেখা গেছে, আমি একটা ব্যবসা করলাম। কেমন? ব্যবসা করতে গেলে আমার কোনো বছর লস হবে, দেখা গেছে আমি ধরে নিলাম আমি একটা ব্যবসা ধরলাম। আমরা এখানে একটা চার্ট করি। কেমন? এখানে দেখো আমরা অনুমানিক একটা ঘর করলাম। কেমন? এটা তোমরা এখানে তো বুঝবা না। তো যাই হোক, এখানে আমরা পরবর্তীতে এটা নিয়ে তাহলে আমরা এটা তো ক্লিয়ার না? বার্ষিক নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ যদি সমান হয়, তাহলে কি করবো? আমরা প্রাথমিক বিনিয়োগকে আমরা বার্ষিক নগদ প্রবাহ দ্বারা ভাগ দিব। ভাগ দিলে আমাদের কি চলে আসবে? তোমার পেব্যাক সময় চলে আসবে। এটা এই ধরনের একটা সূত্র আমাদের বইতে দেওয়া আছে। কেমন? তোমরা এটা দেখে অঙ্কটা করে ফেলতে পারবা। এটা হলো সহজ, কিন্তু এই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে না। কেমন? পরীক্ষার কোন ধরনের অঙ্ক আসে? পরীক্ষায় সাধারণত আসে, দেখা গেছে তুমি একটা ব্যবসায় ইনভেস্ট করলা, তোমার প্রথম বছর লাভ হইলো 20,000। প্রথম বছর লাভ 20,000 টাকা আসবে। কেমন? প্রথম বছর 20,000। পরের বছর আসবে কত? 30,000। কেমন? 30,000। তারপরের বছর আসবে আমাদের, সাপোজ আমার 35,000 আসবে। কেমন? 35,000 আসবে। এরপরের বছর আবার কত আসবে? আবার আসবে 30,000। এরপরের বছর কত আসবে? 25,000। এইভাবে আমাদের টাকাটা কি করতে হবে? যে 1 2 3 4 5 পঞ্চম বছর যে আমাদের এইভাবে টাকাটা আসবে। কেমন? তাহলে প্রথম বছর শেষে আমার টাকা আসবে কত? প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর আর পঞ্চম বছর। তাহলে আমরা এটাকে ধরলাম, এটাকেও ধরলাম আমরা কত হাজার? 20,000। এটাকে ধরলাম সাপোজ 15,000। তাহলে এইভাবে আমাদের যখন টাকাটা আমাদের এইভাবে দেখা গেছে কম বেশি আসবে, কি আসবে? প্রথম বছর বেশি আসবে, প্রথম বছর 20,000, দ্বিতীয় বছর 30,000, তৃতীয় বছর 35,000, এরপর আস্তে আস্তে চতুর্থ বছর 20,000, পঞ্চম বছর 15,000। এইভাবে যখন আমাদের টাকাগুলো আসবে, তাহলে আমরা কিভাবে বাইর করবো? যখন আমাদের নগদ বার্ষিক নগদ প্রবাহ যখন এইরকম হবে, তাহলে আমরা কিভাবে অঙ্কটা বাইর করবো? আমরা এইভাবে আমরা এখানে আজকে আমরা মূলত এটাই আমাদের আলোচ্য বিষয়। কেমন? তো এটার জন্য আমাদের কি করতে হবে? যে ফেবেক সময়, কেমন? সম্ভাব্য বছর যোগ সম্ভাব্য বছরের ক্রমযুক্ত নগদ প্রবাহ বাই হলো কি সম্ভাব্য বছর। তাহলে সম্ভাব্য বছরটা কি? আমরা সম্ভাব্য বছরটা বুঝি। আমরা যদি এখানে একটা ঘর করি, কেমন? একটা ঘর আকারে করলে তোমরা আরো আমরা এর জন্য একটা ক্রমযুক্ত নগদ প্রবাহ করা লাগবে। কেমন? ক্রমযুক্ত নগদ প্রবাহ নিন না, আমাদের এরকম একটা ঘর করবো আমরা ছোট্ট করে। কেমন? এটাতে 3টা ঘর থাকবে। কয়টা ঘর? 3টা ঘর থাকবে। এখানে আমরা এইভাবে একটা ঘর করবো। কেমন? এটা হলো বছর। কি এটা? এটা হলো বছর সংখ্যা। এটা হলো নগদ প্রবাহ। কি? নগদ প্রবাহ। এটা হলো ক্রমযোজিত নগদ প্রবাহ। যোজিত নগদ প্রবাহ। কেমন? দেখো, এর বছর সংখ্যা 0 থেকে শুরু। কত? 0 1 2 3 4 5। প্রথম বছর আমাদের প্রাথমিক বিনিয়োগ কত ছিল? 1,00,000 টাকা। মনে আছে? অবশ্যই এটা নেগেটিভ। এটা আমাদের 1,00,000 টাকা। এখানে আমাদের কোনো টাকা আসছে? আসে নাই। তাহলে এখানে আমাদের 1,00,000 কত? 1,00,000।
তোমাদের অবশ্যই মনে আছে যে প্রথম বছর আমাদের প্রথম বছর মানে জিরো দ্বারা মানে হলো প্রথমেই আমরা বছরের শুরুতে জিরো হলে বছরের শুরুতে আমরা 1 লক্ষ টাকা বিনিয়োগ করছি, এটা আমাদের কোনো নগদ টাকা আসে নাই কেমন। প্রথম বছর শেষে দ্বিতীয় যে ক্রমযুক্ত নগদ প্রবাহ নাই কেমন। প্রথম বছরে আমাদের লাভ হয়েছিল 20,000, মনে আছে অবশ্যই কত হাজার 20,000। দ্বিতীয় বছর শেষে আমাদের লাভ হয়েছে 30,000, কত হাজার 30,000। তৃতীয় বছর আমাদের লাভ হয়েছে 35,000, কত হাজার। চতুর্থ বছর কি আমাদের আবার 25,000, কত হাজার হয়েছে 25,000। আবার ধরলাম যে আমরা পঞ্চম বছর আমাদের লাভ হয়েছে 20,000, কত হাজার 20,000। তাহলে এখন দেখো আমরা যে ক্রমযুক্ত নগদ প্রবাহটা কিভাবে নির্ণয় করবো কেমন। তাহলে আমাদের প্রথম বছর আমাদের লাভ হয়েছে 20,000, আমাদের বিনিয়োগ ছিল 1 লক্ষ, 1 লক্ষ থেকে 20,000 চলে গেলে আমাদের ক্রমযুক্ত নগদ কত আছে নেগেটিভ -80,000 কেমন। দ্বিতীয় বছর আমরা 30,000 পাইছি, 30,000 পাইলে আমাদের হবে মাইনাস এই 80,000 থেকে 30,000 মাইনাস থাকবে, তাহলে -50,000, কত -50,000। তারপরে অনুরূপ ভাবে কেমন এটা হলো কি আমাদের দ্বিতীয় বছর। তৃতীয় বছর আমরা 35,000 পাইছি কেমন। 50,000 থেকে যখন আমরা 35,000 -15,000 মাইনাস কত 15,000। চতুর্থ বছর কি আমাদের 25,000, বাট এটা মাইনাস, তো মাইনাসে প্লাসে আমাদের প্লাস হবে 10,000, কত হাজার 10,000। তারপরে যে পঞ্চম বছরে গিয়ে আমাদের টোটাল 30,000। এরকম একটা আমাদের ঘর করে নিতে হবে কেমন। তাহলে আমরা এই ঘর থেকে আমরা কি অঙ্কটা আমরা সূত্রটা বুঝবো। দেখো আমরা সূত্রটা বোঝানোর জন্য আমরা মূলত অঙ্কটাকে এই ঘরটা করছি। এটা হলো ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয়, ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয়। তাহলে হলো সম্ভাব্য বছর। সম্ভাব্য বছর আমরা কি বলছি, সম্ভাব্য বছর হলো যে বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ প্রাথমিক বিনিয়োগের সমান বা কম হয় কিন্তু বেশি নয় বা বেশি নয়। দেখো তাহলে হলো সম্ভাব্য বছর হলো এমন একটা বছর যে বছরে ক্রমযোজিত নগদ প্রবাহ কি হয়, ক্রমযোজিত নগদ প্রবাহ প্রাথমিক বিনিয়োগের সমান বা বেশি হয়। দেখো এখানে আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল কত 1 লক্ষ টাকা, এখানে আমাদের ক্রমযোজিত নগদ প্রবাহ কত 15,000 -15,000 কেমন। তাইলে আমাদের এখানে আমাদের 1 লক্ষ টাকা থেকে এখানে আমাদের 85,000 চলে আসছে, আছে কত বাকি আছে কত 15,000 টাকা আমাদের কি আছে বেশি আছে, 15,000 টাকা আমাদের কম আছে। বাট পরের বছর কি আছে যে আমাদের চতুর্থ বছর ক্রমযোজিত নগদ প্রবাহ 10,000 টাকা প্লাস, কিন্তু এটা আমাদের বলছে কি যে প্রাথমিক বিনিয়োগের সমান বা কম, তাহলে এটা আমাদের কম আছে, কি আছে কম আছে। তাহলে সম্ভাব্য বছর হলো আমাদের 3, সম্ভাব্য বছর কত 3। তাইলে আমাদের ফেব্যাক সময়টা আমরা একটু ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার নেই কেমন ফেব্যাক সময়। তাহলে আমাদের সম্ভাব্য বছর সমান সমান এই যে ফেব্যাক সময় সময় সমান সমান সম্ভাব্য বছর, তাহলে কত হয় আমরা 3, দেখছো 3 কেমন 3 হলো যে বছর ক্রমযুক্ত নগদ প্রবাহ সর্বশেষ মাইনাস, বা যে বছর ক্রমযুক্ত নগদ প্রবাহ প্রাথমিক বিনিয়োগের চেয়ে কম হয়, কি হবে কম হবে, সর্বশেষ কম মাইনাস হবে বা কম হবে কিন্তু বেশি নয়, কিন্তু কি নয় বেশি নয়। তাহলে আমাদের সম্ভাব্য বছর হলো এটা কেমন। যোগ আমাদের কি বলছে যে কি ফেব্যাক সময় সূত্র, সম্ভাব্য বছর যোগ উপরে হলো সম্ভাব্য বছরের ক্রমযুক্ত নগদ প্রবাহ। তাহলে দেখো সম্ভাব্য বছরের ক্রমযুক্ত নগদ প্রবাহ আমাদের কত 15,000 কেমন। তাইলে হইলো আমাদের 15,000, আমরা এটা মাইনাস না দিলে হবে 15,000 কেমন। আর বলছে যে সম্ভাব্য বছরের পরের বছরের ক্রমনগদ প্রবাহ, এটা হলো ক্রমযুক্ত নগদ প্রবাহ উপরেরটা কেমন, নিচেরটা হলো সম্ভাব্য বছরের পরের বছর। সম্ভাব্য বছর আমাদের তৃতীয় বছর, আর তৃতীয় বছরের পরের বছর চতুর্থ বছর। চতুর্থ বছরে আমাদের নগদ প্রবাহ আছে কত হাজার 25,000, 25,000। তাইলে আমরা যখন এই 15কে এই 25 দ্বারা ভাগ দিব কেমন, তাহলে এটা সংখ্যা 1 থেকে কম আসবে, কি আসবে 1 থেকে কম আসবে। আমরা ধরে নিলাম 3 যোগ, যখন আমরা 15কে 25 যে 6 15 কত 6 25 150, তাহলে আসবে 0.60 সমান সমান হলো 3.6 বছর। তাইলে আমরা এই যে আমরা অঙ্কটা করলাম কেমন। আমরা আবার একটু বলি, এখানে আমরা যে ব্যবসা করব, ব্যবসা করতে গেলে আমাদের প্রত্যেক বছর লাভের পরিমাণ সমান আসবে না, কোনো বছর বেশি আসবে কোনো বছর কম আসবে। অনুরূপভাবে যে আমাদের নগদ প্রবাহ হইলো, দেখো আমাদের এই ব্যবসাতে প্রথম বছর আমাদের লাভ হয়েছিল 30,000, দ্বিতীয় বছর শেষ হয়েছে 30,000, তৃতীয় বছর 35,000, চতুর্থ বছর শেষ হইলে কত 25,000, পঞ্চম বছর হয়ে 20,000। তাহলে এখানে আমাদের এই যদি অসমান হয়, যদি আমাদের নগদ প্রবাহের পরিমাণ অসমান হয়, তাহলে আমরা ফেব্যাক সময় সমান সমান সম্ভাব্য বছর, এটা হলো সূত্র কেমন। সম্ভাব্য বছরের ক্রমযুক্ত নগদ প্রবাহ
বাদ হইল সম্ভাব্য বছরের পরের বছরের নগদ প্রবাহ। এখানে দুইটা করে, একটা হলো নগদ প্রবাহ, একটা হলো ক্রমযোজিত নগদ প্রবাহ। তাহলে আমরা ক্রমযোজিত হইল কি, ক্রমযোজিত হইল তোমার যেমন এইটার সাথে এইটা, এই 1 লাখ থেকে দেখো এক বছর 1 লাখ থেকে 20,000 বাদ দিলে 80,000 কত থাকবে, 80,000। আবার দ্বিতীয় বছর শেষে 80,000 থেকে যখন 30,000 বাদ দিব তখন থাকবে 50,000। আবার তৃতীয় বছর শেষে 50,000 থেকে 35,000 বাদ দিব, মাইনাস থাকবে কত, 15,000। তারপরে চতুর্থ বছর শেষ হবে, চতুর্থ বছর 25,000 পাইছি, তাহলে প্লাস হয়ে গেছে। এটা আমাদের সম্ভাব্য বছর না। সম্ভাব্য বছর হলো যেই বছর ক্রমযোজিত নগদ প্রবাহ সর্বশেষ মাইনাস, অথবা যে বছর ক্রমযোজিত নগদ প্রবাহ প্রাথমিক বিনিয়োগের সমান বা কম হবে, কি হবে, সমান বা কম হবে, সেটা হলো সম্ভাব্য বছর। তাহলে সম্ভাব্য বছর কত আমাদের, 3। তারপরে হচ্ছে যে সম্ভাব্য বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ, এই তৃতীয় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ আমাদের 15,000। কত হাজার, এই 15,000। 15,000কে আমরা ভাগ দিছি, ভাগ দিছি কত দ্বারা, যে পরের বছর নগদ প্রবাহ, পরের বছর 25,000, কেমন। তাহলে আমরা এই 25,000, কেমন, তাহলে 15,000কে 25,000 দ্বারা ভাগ দিলে আমাদের আসবে 0.60, 0.60। তাহলে আমাদের 3.6 বছর। তাহলে আমাদের অঙ্কগুলো আমরা যে প্রকল্প ক এবং খ করছি, কেমন, এখানে দেখো আমাদের একটা ব্যাপার আছে। এখানে আমরা প্রকল্প ক এবং খ, আমরা প্রকল্প কটাই বুঝি আমরা, কেমন। প্রকল্প ক এবং খ নামে যে আমরা দুইটা প্রকল্প করছি, এই প্রকল্প থেকে আমরা যে নগদ প্রবাহ বের করবো, তো নগদ প্রবাহ আমরা কিভাবে নির্ণয় করবো আমরা সেটা একটু দেখি। হ্যাঁ, আমাদের এখানে অঙ্কটা করতে গেলে লাগবে নগদ প্রবাহ নির্ণয়। প্রকল্প হইল ক, কেমন, ক প্রকল্প আমাদের নগদ প্রবাহ নির্ণয়। প্রবাহ নির্ণয়, নগদ প্রবাহ নির্ণয়, কেমন। নগদ প্রবাহ নির্ণয়, দেখো এখানে প্রকল্প ক আমরা যে মূলধন কি বাইর করছিলাম, আমাদের যে গড় মুনাফাটা বাইর করছিলাম, এখানে দেখো নিট মুনাফা আমাদের বাইর হয়েছে। দেখো আমাদের এখানে যে এখানে নিট মুনাফা আমাদের ছিল, এই যে এটা হলো আমাদের 3টা বছর, কটা বছর সংখ্যা 3টা, এটা ধরলাম বছর 1, বছর 2, বছর 3, তৃতীয় বছর, কেমন। তাইলে আমাদের এই যে নিট মুনাফা বাইরে ছিল কত, আমরা লিখে নিই। নিট মুনাফা ছিল আমাদের প্রথম বছর ছিল 33.53 লক্ষ টাকা, কেমন, মাইনাস ছিল। প্রথম বছর ছিল 33.53, এটা কি ছিল, মাইনাস ছিল, নেগেটিভ। দ্বিতীয় বছর 56.75, 56.75। তৃতীয় বছর 6.77, 6,77,000। এটা ছিল আমাদের নিট মুনাফা। কি ছিল, নিট মুনাফা। তাহলে আমরা নিট মুনাফার সাথে যখন অবশ্যই যোগ করব, নিট মুনাফার সাথে যখন অবশ্যই যোগ করব, তখন আমাদের কি পাওয়া যাবে, নগদ প্রবাহ পাওয়া যাবে। যোগ অবশ্যই, যোগ অবচয়, অবচয়, অবচয় ছিল আমাদের এখানে 33 লক্ষ টাকা করে, কত, 33.33, 33.33, 33.33, এটা ছিল আমাদের অবচয়, কেমন। তো যখন -33 থেকে এটা বাদ দিলে তাহলে আমাদের 0.20, এটা আমাদের মাইনাস আসবে, কেমন। তবে দুটো আবার যোগ করবো, 5, 8, 7, 3, 10 0, তাকে 1, 6, 3, 9, 9 10 0, তাকে 1, 9, তাহলে 90 0, 8। এখানে দেখো 7 3 10 0, 7 3 10 10, 7 3 10, 10 1 11, 1, তাকে 1, তাকে 3 কত, 4, 4 আছে 10 0, তাকে 40.10। তাহলে আমাদের এটাই হলো আমাদের কি, নগদ প্রবাহ। তাহলে নগদ প্রবাহ আমরা কিভাবে বের করবো, যে নগদ প্রবাহের সাথে যখন আমরা অবস্থা যোগ করবো, তখন আমাদের নিট মুনাফার সাথে যখন অবস্থা যোগ করবো, তখন আমাদের নগদ প্রবাহ পাওয়া যাবে। এই কনসেপ্টটা কি জন্য এখানে আসছে, এই কনসেপ্টটা এখানে এই জন্য আসছে যে তোমার নিট মুনাফা আসলে যে অবস্থাটা আমরা বাদ দিছি প্রকল্প, যখন আমরা এই যে তোমার গড় মুনাফা আমরা নিট মুনাফা বের করছি, নিট মুনাফা বের করার জন্য আমরা অবস্থাটা বাদ দিছি। অবস্থাটা কি,
প্রাতিষ্ঠানের যে প্রাথমিক বিনিয়োগকে আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে কি হয় যে বার্ষিক অবসর পাওয়া যায়। এটার জন্য এটা তো আমাদেরকে পেমেন্ট করতে হয় না, এটা কাউকে পেমেন্ট করতে হয়েছে, কাউকে পেমেন্ট করতে হয়নি। তাহলে যেটা আমাদেরকে কাউকে পেমেন্ট করতে হয় না, বাট এটা আমরা একটা খরচ হিসাবে দেখাই নিছি। এই জন্য আমরা এটাকে আসলে এটা আমরা যে মোট আয়ের ভিতরে এটাও আমাদের ইনক্লুড আছে যে নগদ প্রবাহ। তাহলে আমরা এইভাবে আমরা এই যে নগদ প্রবাহ বাইর করে নিব, কেমন? তাহলে আমাদের দেখো এই যে আমরা যদি এইভাবে বাইর করি, ঠিক অনুরূপভাবে আমরা যখন ক্রমযুক্ত নগদ প্রবাহটা করবো এইভাবে আমাদের অঙ্কটা মিলে যাবে, কেমন? দেখো তোমাদের এই যে কত নম্বর পৃষ্ঠা, 57 নম্বর পৃষ্ঠায়, কেমন? 57 নম্বর পৃষ্ঠায় তোমাদের বাড়ির কাজটা এইভাবে করে দেওয়া আছে। দেখো 57 নম্বর পৃষ্ঠায় তোমাদের এই যে প্রকল্প কয়ের মুনাফা যোগ করে নগদ প্রবাহ নির্ণয় করা, নগদ প্রবাহ নির্ণয় করে দেওয়া আছে, ক্রমযুক্ত নগদ প্রবাহ নির্ণয় করে দেওয়া আছে, কেমন? এবং পেব্যাক সময়টা করে দেওয়া আছে। তোমরা এই অঙ্কটা এই যে পার্ট 57 নম্বর পৃষ্ঠা যে প্রকল্প ক এটা, কেমন? এটা এখানে তোমার করে দেওয়া আছে। তোমরা বাসায় এই বাড়ির কাজটা ভালো করে দেখবা, কেমন? এটা বাড়িতে করবা, করে এটা আমাদের কাছে তোমরা অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দিবা, কেমন? তো আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, আশা করি তোমরা এই যে পেব্যাক সময়ের কনসেপ্টটা আমরা এরপরে সৃজনশীল করবো, কেমন? তোমরা পেব্যাক সময়ের কনসেপ্টটা ক্লিয়ার। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনায় আমাদের আজকের ক্লাস এখানে শেষ করলাম। সকলের শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।